মানসদের লেখা গল্প নীল চপ্পল। আরে বসের রুমে ওটা তো রিসেপশনিস্ট মেঘা, একেবারে বসের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়। ছি ছি, দুশ্চরিত্র। অফিসের বসকে তো ওর ভালো মনে হতো। আসলে কয়েকদিন আগে একটা মন্দিরে পুজো দিতে যায় স্বস্তিক পরিমল। জুতো রাখার জায়গায় নতুন কেনা জুতো জোড়া রেখে মন্দিরে ঢোকে। ফিরে আসার সময় আর জুতো দেখতে পায় না। যে জায়গায় সে জুতোটা রেখেছিল সেই জায়গায় দেখে এক জোড়া পুরনো নীল চপ্পল। মনের দুঃখে সেই চপ্পল পায়ে দিয়েই বাড়ি ফেরে পরিমল। প্রথম কয়েকদিন ওই চপ্পল পরেই অফিসে গেছে। সেই দিন অফিসে কাজ করতে করতে একটু সন্ধে হয়ে যায়। হঠাৎ করে পা দুটোতে অদ্ভুত এক অনুভূতি হতে থাকে। ঠিক চুলকানিও নয়, আবার শ্বশুরানিও নয়। প্রথমে ভেবেছিল এমনিই হচ্ছে। জুতোতে পা ঢোকালে সেই অনুভূতিটা আর বের করে নিলেই বন্ধ। তারপর জুতোটা পরে একটু এদিক ওদিক পায়চারি করে, দেখে শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে হাঁটলে পায়ে ওই অনুভূতিটা হচ্ছে, আর অন্যদিকে হাঁটলে নেই। অদ্ভুত ব্যাপার। তারপর পরিমল যেদিকে হাঁটলে অনুভূতিটা অনুভব করছে সেই দিকে চলতে থাকে। অফিসে কেউ নেই। ওকে চটিটা সিঁড়ির দিকে নিয়ে যেতে থাকে। পায়ের তলায় তীব্রতাটা আস্তে আস্তে বাড়তে থাকে। একসঙ্গে যেন কয়েকশো কেঁচো পায়ের তলায় কিলবিল করছে। তারপর সিঁড়ি দিয়ে দোতলায়। দোতলাতে কেউ নেই, পুরো অফিস ফাঁকা। প্রথমে ডান দিকে যায়। অনুভূতি তীব্রতা কমতে থাকে। পরিমল মুখ ঘুরিয়ে উল্টো দিকে হাঁটা দেয়। পায়ের তলায় তীব্রতাটা বাড়তে থাকে। সেই তীব্রতাকে অনুভব করে পৌঁছায় দোতলার কোণের দিকের একটা ঘরে। ওটা অফিসের বসের রুম। ওই জায়গাতে এসে অনুভূতি তীব্রতা এত বেড়ে যায় যে চপ্পলটা খুলে ফেলতে ইচ্ছে করে। এদিক ওদিক দেখে, কেউ নেই। বসের রুমের মধ্যে বোধহয় আলো জ্বলছে। দরজায় একটু ফাঁক ছিল, সেটা দিয়ে কোনো রকমে ভেতরটা দেখার চেষ্টা করে। বস অফিসের রিসেপশনিস্ট মেঘার সঙ্গে একদম ঘনিষ্ঠ অবস্থায়। বেশ ভয় পেয়ে যায় ছাপোষা হরিপদ কেরানি পরিমল। খুব ছোটোখাটো মানুষ সে। ওখান থেকে চলে আসে চুপি চুপি। আশ্চর্য, এখন পায়ের তলায় সেই অদ্ভুত অনুভূতিটা নেই কোনো দিকেই। তবে এই নীল চপ্পল জোড়ার কি কোনো রহস্য আছে? কথাটা বেশ ভাবায় পরিমলকে। আজ একটা গোপন জিনিস জানতে পারল, যা কিনা অফিসের আর কেউ জানে না। কিন্তু যে লোকটাকে অত উঁচু চোখে দেখত, সেই লোকটার সম্বন্ধে সব ধারণা মুহূর্তেই খান খান হয়ে গেল। আচ্ছা, ওই লোকটা কি জোর করে নিজের প্রভাব খাটিয়ে মেয়েটাকে ঘরে ডেকে ওইসব করছিল? এর তো একটা বিহিত হওয়া দরকার। কিন্তু এইসব করতে গিয়ে যদি ও নিজেই ফেঁসে যায়? কোনো প্রমাণও তো নেই। কেমন ভেতরে ভেতরে ঘেঁটে যায় পরিমল। তবে চপ্পল জোড়াই যে ওকে ওখানে নিয়ে গেছিল সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। বেশ কিছুদিন কেটে যায়। মেঘাকে একটু বেশি করেই এখন নিরীক্ষণ করে পরিমল। মুখ দেখে বোঝার চেষ্টা করে কোনো মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে কি না। কিছু বুঝতে পারে না। তবে অফিসে কাউকে বলে না ঘটনাটা। বেশ কিছুদিন এইভাবে কেটে গেছে। অফিসে অনেক লেট করে থেকেছে। তারপর আর কখনো পায়ের তলায় আর সেই অনুভূতিটা অনুভব করেনি। তবে অনুভব না করলেও বেশ কয়েকবার ফাঁকা অফিসে ওপরে বসের ঘরের কাছে গেছে। আর কোনো দিন কিছু দেখতে পায়নি। তারপর ঘটনাটা প্রায় ভুলতে বসেছিল পরিমল। হঠাৎ করে একদিন দুপুরবেলা আবার পায়ের তলায় কেমন যেন একটা কিলবিলানি। এই ভর দুপুরে বস সবাইয়ের সামনে মেঘাকে নিয়ে কি আবার? ভাবতে ভাবতে দোতলায় উঠতে যাবে, দেখে পায়ের তলায় সেই অনুভূতিটা উধাও। ও ভুল দিকে যাচ্ছে। আবার পায়ের তলার অনুভূতিকে ফলো করতে থাকে। অফিস থেকে বাইরে আসে। বাস স্ট্যান্ডের দিকে চপ্পল জোড়া ওকে নিয়ে যায়। প্রথম বাসটাতে উঠতে যাবে, সেই অনুভূতিটা নেই। ওই বাসে আর ওঠে না পরিমল। এইভাবে অপেক্ষা করতে করতে চতুর্থ বাসে উঠে অনুভব করে পায়ের তলার অনুভূতির তীব্রতাটা বাড়ছে। ঠিক বাসেই উঠেছে মনে মনে ভাবে পরিমল, কিন্তু বেশ ভয়ে ভয়ে আছে। কি দেখবে কে জানে। বাসটা যখন পার্ক স্ট্রিট এলো তখন পায়ের তলায় অনুভূতিটা বেশ তীব্র। তবু পরিমল পার্ক স্ট্রিটে নামল না। পার্ক স্ট্রিট ছেড়ে যেই ধর্মতলার দিকে যেতে শুরু করলো, পায়ের অনুভূতি কমতে থাকলো। পরিমল ভাবল তাহলে পার্ক স্ট্রিটেই ছিল আসল গন্তব্য। যাই হোক, ধর্মতলায় নেমে আবার হেঁটে কিছুক্ষণের মধ্যেই পার্ক স্ট্রিট। আবার সেই তীব্রতা। এবার তীব্রতাটা ওকে মেট্রো স্টেশনের দিকে নিয়ে যাচ্ছে। মাই গড, এখানে কে আসবে? কাকে দেখবে? উৎকণ্ঠায় ঘামছে।
উত্তেজনায় পকেটে রুমালের কথা বেমালুম ভুলে গেছে। হাতের চেটোটা একবার প্যান্টে মুছে নেয়। যত মেট্রো এগিয়ে আসে ততই ওর গতি বাড়তে থাকে। তাড়াতাড়ি যেতে গিয়ে কয়েকজনের সঙ্গে ধাক্কাও খায়। উল্টো দিক থেকে বেশ কিছু গালাগালি ভেসে আসে। পরিমলের কোনো তোয়াক্কা নেই। অফিস থেকে বেরোবার সময় বেশ বাথরুম পেয়েছিল, কিন্তু তাড়াতাড়িতে ভুলে গেছে। একবার ভাবলো সাইডে গিয়ে করে আসবে, কিন্তু কি দেখতে চলেছে সেই উত্তেজনায় তলপেটের টনটনাটা চেপে রাখে। সিঁড়ি দিয়ে জিগজ্যাগভাবে উল্টো দিক থেকে আসা লোকজনকে পাশ কাটিয়ে নামতে থাকে। পায়ের তলায় অনুভূতির তীব্রতা এখন তুঙ্গে, যেন হাজার হাজার সরীসৃপের উপর দিয়ে হেঁটে চলেছে। একবার এদিক ওদিক তাকায়। মাই গড, দীপালি কার সঙ্গে বসে আছে? দুজনে কি একটা খাচ্ছে। কে ও? পরিমল ভাবে এক্ষুনি গিয়ে ওদের দুজনকে হাতে নাতে ধরবে, কিন্তু না, প্ল্যান চেঞ্জ করে একটু খেলিয়ে আরও প্রমাণ জোগাড় করে তবেই ধরবে। মোবাইলে কিছু ফটো তুলে চুপি চুপি ওখান থেকে চলে আসে। মাথা পুরো ঝিমঝিম করতে থাকে, চারপাশটা যেন ঘুরছে। মেট্রো থেকে কোনো রকমে বেরিয়ে বাইরে একটা চায়ের দোকানে বেঞ্চিতে একটু বসে। পায়ের তলায় সেই অনুভূতিটা আর নেই। মাথার মধ্যে সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। মিনিট 5 পর চাওয়ালা জিজ্ঞেস করে কিছু লাগবে কি না। চাটা নিয়ে ভাঁড়ে একটা চুমুক দেয়। দৃষ্টি ফুটপাথের এক জায়গায় নিক্ষিপ্ত। শুধু চলমান মানুষের পা দেখা যায়, কিন্তু সেই দৃশ্য তার মস্তিষ্কে পৌঁছায় না। পরিমল ভাবতে থাকে, দীপালি তার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করল, কিন্তু কখনো তো মনে হয়নি ওর ব্যবহারে। মেয়েদের মন বোঝা বড় কঠিন। কি নিখুঁত অভিনয়! টানা 20 বছর ধরে করে আসছে। ওর বয়স এখনও 40 হয়নি, তবুও রূপের কোনো কমতি নেই। আলগা একটা চটক আছে। শরীরের কার্ভস যে কোনো পুরুষের হৃদয় কাঁপিয়ে দিতে পারে এখনও। কিন্তু কখনো মনে হয়নি যে দীপালির শারীরিক চাহিদা মেটাতে অক্ষম পরিমল। সমস্ত রকম সুখও দিয়েছে দীপালিকে, তবুও পরপুরুষে আসক্ত হলো। ভাবতে ভাবতে চা কখন শেষ হয়ে যায়। হাতের ভাঁড়টা জোরে ডাস্টবিনে ছুঁড়ে চুরমার করে দেয়, যেন নিজের ঠুনকো ভালোবাসাটা এক লহমায় ভেঙে খান খান। কিছুক্ষণ পর অফিসে ফিরে এলেও কাজে আর মন বসে না। আজ অফিস থেকে বেরোতে দেরি করে না। বাড়িতে এসে দেখে দীপালি লুচি ভেজে রেখেছে ওর জন্য। লুচি পরিমলের খুব প্রিয়। তোমার জন্য আজ লুচি ভেজেছি, তুমি তো খুব ভালোবাসো। কথাগুলো শুনে যেন গা রিরি করে ওঠে পরিমলের। পরিমল বলে, আজ খিদে নেই। বাইরে থেকে নিশ্চয়ই কিছু খেয়েছ? আমি অত কষ্ট করে লুচি করে রাখলাম তোমায় খাওয়াবো বলে। বললাম তো খিদে নেই। এই বলে পরিমল ঘরের মধ্যে ঢুকে যায়। দীপালি ভাবে হয়তো অফিসে কিছু হয়েছে। রাতের বেলা একটা হালকা গোলাপি রঙের ফিনফিনে নাইটি পরে দীপালি। ছেলেটা অন্য ঘরে ঘুমাচ্ছে। নাইট ল্যাম্পের আলোতে দীপালিকে মনে হয় উদ্ভিন্ন যৌবনা সদ্য বিবাহিতা কোনো তরুণী, যেন ঘুমন্ত কয়লার চাপা সর্বনাশী আগুন, যে কোনো কিছু গলিয়ে দেবে যে কোনো সময়। বুকের বাঁধন এখনও উদ্ধত, কিন্তু পরিমল আজ নিস্পৃহ, অন্যদিকে পাশ ফিরে শুয়ে। দীপালি আস্তে আস্তে পরিমলকে বাঁ হাত দিয়ে জড়িয়ে ধরে ওর পিঠে বুক দিয়ে জড়িয়ে ধরে সজোরে। গালে গাল ঘষতে থাকে, দাঁতে দাঁত চেপে থাকে পরিমল। বিশ্বাসঘাতক, ব্যভিচারী, ছলনাময়ী। রাগে অভিমানে চোখের কোণে জল আসে, কিন্তু জোরে সামলে নেয় নিজেকে। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে পরিমল বলে, মুড নেই। দীপালি হতাশে পরিমলকে ছেড়ে দেয়। পরিমল এখন বেশ ডাউন। নীল চপ্পল যে জীবনটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে কে জানে। তবু যেটা সত্যি সেটা তো সত্যি। যে লোকগুলোকে ভালো ভাবত তাদের মধ্যে লুকিয়ে আছে অন্য এক মানুষ। সত্যি, এই চপ্পল জোড়া না থাকলে জানতেই পারত না লুকিয়ে থাকা কিছু মানুষের কত গোপন কথা। যাই হোক, পরিমল ভাবে তাকে এখন ধৈর্য ধরতে হবে। বস বা দীপালির মুখোশ খুলে দেবেই ও। এখন আর কাউকে ভয় করে না, শুধু কয়েকটা প্রমাণের অপেক্ষা। ব্যভিচারী প্রমাণ করতে পারলে ডিভোর্সের পর আর বউকে খোরপোশও দিতে হবে না। তককে তককে থাকে বাড়ি ও অফিস দু জায়গাতেই। বস ও মেঘার কথা মনে হয়। আবার দেরি করে অফিস থেকে বের হয়, কিন্তু চপ্পল পায়ের তলায় এখন যেন ঘুমিয়েই থাকে। সেই অদ্ভুত অনুভূতিটা অনেক দিনই উধাও। তবুও বসের রুমের দিকে অফিস থেকে বেরোবার আগে একবার যাবেই।
মেঘা হয়তো ওই লোকটার খপ্পর থেকে বাঁচতে চাইছে। বাঁচাতে ওকে হবেই। আর বাড়িতে দীপালির উপর নজর রাখে। মাঝে মাঝে অফিস থেকে হঠাৎ হঠাৎ বাড়ি চলে আসে। যদি নাগরকে দেখতে পায়, অসময়ে পরিমলকে দেখে অবাক হয় দীপালি। শরীর খারাপ বলে ম্যানেজ দেয় পরিমল। একদিন অফিস থেকে বেরোতে যাবে, আবার পায়ের তলায় সেই অদ্ভুত অনুভূতি। আজ বসকে হাতে নাতে ধরবেই পরিমল। ব্যাটা, একটা মেয়ের অসহায়তার সুযোগ না, দেখাচ্ছি। চাকরি খাওয়া কি অতই সহজ? ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাবে, অনুভূতিও বন্ধ। যা বাবা, আজকে আবার কোথায় নিয়ে যাবে চপ্পল জোড়া? তবু মন মানে না বসের রুম থেকে ঘুরে আসে। দূর, রুম বন্ধ। আজ আবার কপালে কী আছে কে জানে। তাহলে কি দীপালি অভিসারে গেছে? আজ হাতে নাতে ধরবেই। কিন্তু এখন দীপালি তো অভিসারে বেরোবে না, পরিমল ভাবে। এই সময় তোর অফিস থেকে ফেরার সময়। তাহলে আজকে রহস্যের অন্তরালে কে? আগের দিনের মতো 3-4টে বাসের পর ঠিক বাসে চড়ে বসে পায়ের তলার কিলবিলানি তীব্রতা অনুভব করে কয়েকটা স্টপ পরে অপেক্ষাকৃত একটা নির্জন স্টপে বাস থেকে নামে। কিন্তু আগের স্টপে অনুভূতির চেয়ে এখন বেশ কম। পরিমল তাই পিছন দিকে হাঁটতে থাকে আগের স্টপেজের দিকে। সন্ধে হয়ে গেছে। দীপালি ফোন করেছিল। ও বলেছে আজ অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজে আটকে গেছে, একটু পরেই চলে আসবে। বস নয়, দীপালি নয়, তবে কাকে কী অবস্থায় দেখবে আজ? ভাবতে ভাবতেই হাঁটে সল্ট লেকের দিকে। রাস্তাটা বেশ অন্ধকার। পায়ের তলায় যেন পৃথিবীর সমস্ত সরীসৃপ আজ একত্রিত। একটু থামে পরিমল। চারিদিকে তাকাতে তাকাতে যায়। একটু দূরে একটা বাস স্টপ। কয়েকজন দাঁড়িয়ে আছে। একটা মেয়েকেও দেখা যায়। হঠাৎ করে কোথা থেকে একটা কালো স্করপিও এসে ওখানে দাঁড়ায়। গাড়ি থেকে দুটো ছেলে নামে, হাতে পিস্তল। পরিমল এখন বেশ কাছে। মাই গড, এ তো ওর ছেলে কিশোর। ওদের একজন পিস্তল নিয়ে বাস স্ট্যান্ডে মেয়েটার পাশে দাঁড়িয়ে থাকে। দুজন লোককে ভয় দেখাতে থাকে। আর কিশোর সেই সুযোগে মেয়েটির মুখ চেপে টেনে স্করপিওতে তোলে। ছেলেটা তো কিশোরই ছিল, পরিষ্কার দেখেছে পরিমল। বাড়িতে ফোন করে দীপালিকে, জানতে চাই কিশোর আছে কিনা। দীপালি জানায় এখনও কলেজ থেকে আসেনি। আজ বলেছিল আসতে রাত হবে। বন্ধুদের সঙ্গে কি আছে? এবার মাথায় চক্কর দিতে থাকে পরিমলের। কাদের সঙ্গে মিশছে ওর ছেলে? জেভিয়ার্সে পড়ে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে ভর্তি হয়েছে। কিন্তু একটা মেয়েকে কিডন্যাপ করছে কেন? টাকা চায় না মেয়ের শরীর? কোনো কিছুই মাথায় ঢোকে না পরিমলের। দীপালির চিন্তা এখন মাথায় নেই। এই মুহূর্তে শুধুই কিশোর। কত স্বপ্ন ওকে ঘিরে। এই নিয়ে দেরি করার কোনো প্রশ্নই ওঠে না। আজকেই ওকে জিজ্ঞেস করতে হবে, পরিমল ভাবে। সত্যি, আর কত রহস্যই নাই নীল চপ্পর জোড়া দেখাবে। একটা ট্যাক্সি করে তাড়াতাড়ি বাড়ি আসে পরিমল। পুরো বিধ্বস্ত এখন। বাড়িতে দীপালিকে সব বলে কি দেখেছে আজ। ভয়ে মুখ ফ্যাকাশো হয়ে যায় দীপালির। কান্নাকাটি করে। পরিমলের মুখ থমথমে। রাত 9:30 নাগাদ বাড়ি ঢোকে কিশোর। ঢোকার সঙ্গে সঙ্গেই পরিমল বলে, কোথায় ছিলি? কয়েকজন বন্ধুর সঙ্গে। কেন, কি হয়েছে? সত্যি কথা বল, তুই আজ কোথায় ছিলি? কি কি করেছিলি? আমি সব দেখেছি, কিচ্ছু লুকোবি না। কি দেখেছ শুনি? একটা কালো স্করপিও থেকে পিস্তল হাতে নেমে একটা মেয়ের মুখ চেপে তাকে জোর করে গাড়িতে তুললি। মেয়েটাকে কি করেছিস? সত্যি কথা বল, আমি কিন্তু পুলিশে যাব। তোমার কি মনে হয়? তোর সাহস তো কম নয়, তুই এখন এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? মেয়েটা কোথায়? তার কি অবস্থা এখন? মেয়েটা এখন বাড়িতে বাবা মার সঙ্গে হয়তো ডিনার করছে। মিথ্যে কথা বলিস না, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। দাঁড়াও, ফোন করছি রিমলিকে। এই বলে কিশোর রিমলিকে ফোন করে, স্পিকার অন করে। হ্যালো রিমলি, বাবা জানতে চাইছে তোকে নাকি আজ সন্ধ্যায় কিডন্যাপ করে আর কি কি সব করেছে। রিমলি হো হো করে হাসে কিছুক্ষণ। কাকু আছেন? শুনুন, আমরা কয়েকজন বন্ধু মিলে একটা শর্ট ফিল্ম শ্যুট করছি। একটা দারুণ স্ক্রিপ্ট, কেউ জানে না। আপনি যখন আমাকে কিডন্যাপ করিয়েই দিয়েছেন, তাহলে ধরে নিচ্ছে আমাদের পারফরম্যান্স খারাপ নয়। আর ওগুলো খেলনা পিস্তল। মুভি প্রিমিয়ারে আপনাকে ইনভাইট করব।
কথাগুলো শুনে একটু অপ্রস্তুত হয়ে পড়ে পরিমল। দীপালিও যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু অফিসের বস আর দীপালি ওকে এখনও ভাবায়। পরের দিন অফিসে যায়, গিয়ে দেখা অফিসে সবাই খুব খোশ মেজাজে, কারণ বস নাকি বিয়ে করবেই বুড়ো বয়সে, তাও আবার মেঘাকেই। মেঘার বিয়ে 2 বছরের মাথায় ওর আগের বর মারা যায়। মেঘাকে দেখে প্রেমে পড়ে বছর 40-এর অফিসের বস। বিধবা তো কী হয়েছে, সেও তো একটা মেয়ে। পুরো অফিসের নেমন্তন্ন। টেবিলে গিয়ে দেখে বিয়ের কার্ড। তবে যেটা ভাবছিল সেটা নয়। যা বাবা, এসব কি হচ্ছে কি! কিন্তু দীপালির ব্যাপারটা, ওটা তো সত্যি। আজ অফিস থেকে বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরে পরিমল। ঘরে ঢুকতে যাবে, হঠাৎ বাড়ির মধ্যে থেকে একটা পুরুষ কণ্ঠস্বর ভেসে আসতে শোনা যায়। পরিমল একটু লুকিয়ে যায়। এই তো সেই ছেলেটা, আজ হাতে নাতে ধরবে। আড়ালে কান পেতে শুনতে থাকে। তোর ভগ্নিপতি তোর আসবার কথা জানে না, আজ সারপ্রাইজ দেব। দীপু, বাবা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে তোর বিয়ের আগেই। একমাত্র তোর সঙ্গেই আমার সম্পর্ক আছে। বাবা যদি জানতে পারে কেলেঙ্কারি হয়ে যাবে। তুই এই রিস্কটা না নিলেই পারতিস। যেমন করে লুকিয়ে দেখা করতিস প্রতি বছর ভাইফোঁটায়, সেটাই ঠিক ছিল। এরপর ভগ্নিপতি ভাগ্নে সবাই জানবে আমার অস্তিত্বের কথা, বাবার কানেও পৌঁছাবে এই কথা। আমি চাই না সেটা। ও নিয়ে ফালতু টেনশন নিস না। যাই হোক, তুই বৌদি আর ভাইজিকে আনলি না কেন? আমি তো তোকে সবাইকে নিয়ে আসতে বলেছিলাম। কত ইচ্ছে ছিল ওদের সঙ্গে পরিচয় করার। সত্যি কথা বলতে কি, প্রথমবার এলাম এখানে। জানি না ভগ্নিপতি বা ভাগ্নে আমাকে কেমনভাবে নেবে। এখনও ভয় হয় নিজের লোকের কাছে অপমানিত হওয়ার, একমাত্র তুই ছাড়া। তাই। আরে, কথা শুনে তো নিজের শালাবাবু মনে হচ্ছে, পরিমল ভাবে। যার কথা শুধু আগে শুনেছে কিন্তু কখনো দেখেনি। যাকে ত্যায্যপুত্র করা হয়েছিল, এই ব্যক্তি কি তাহলে সেই ব্যক্তি? মনে মনে ভাবে পরিমল। তারপর ঘরে ঢোকে। সব কথা হয়। ও ঠিকই অনুমান করেছিল তাহলে। দীপালির বিয়ের আগে ওর শালাবাবু ওর চেয়ে বছর 2-এর বড় এক বিধর্মী বিধবা মহিলার সঙ্গে ওর শালার এক সম্পর্ক তৈরি হয়। ওদের বিয়ের আগে ওই মহিলা গর্ভবতী হয়ে পড়ে। তাই ওকে বিয়ে করে সেই সম্পর্কের একটা পরিণতি দিয়েছিল ওর শালাবাবু। আর সেই অপরাধে ওর শ্বশুর তার ছেলেকে ত্যায্যপুত্র করেছিলেন। পরিমল পুরো ঘেঁটে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। যেভাবে নীল চপ্পলকে ঘটনাগুলো দেখিয়েছিল, তাতে ওর মনে হয়েছিল কোনো রহস্যে মোড়া কিছু গোপন কথা। হ্যাঁ, সেই মুহূর্তে ঘটনাগুলো নিতান্তই গোপন ছিল এবং চোখের সামনে ঘটেও ছিল। কিন্তু ঘটনার পেছনে যে ভাবনাগুলো ভেবেছিল, সেগুলো ছিল চরম ভুল। দীপালি তাহলে তার বিশ্বাস ভাঙেনি। শালা ক্ষণিকের জন্য বাইরে যায়। দীপালি রান্নাঘরে একা। পেছন থেকে এসে দীপালিকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিতে থাকে। আজ যেন পরিমল হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাওয়ার আনন্দে আত্মহারা। দীপালি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? যে কোনো সময় দাদা এসে পড়বে, ছাড়ো বলছে। বলে নিজেকে ছাড়িয়ে নেয়। পরিমল বোকা বোকা মুখে একটা পরিতৃপ্তির হাসি নিয়ে বলে, তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? দীপালি শাড়ি ঠিক করতে করতে একটা দুষ্টু হাসি টেনে বলে, একদম না। কিছুক্ষণ পর নীল চপ্পল পরে পরিমল বেরিয়ে যায়। ঝিলের ধার। চপ্পল জোড়া খুলে হাতে নিয়ে একবার নিরীক্ষণ করে, তারপর ছুঁড়ে ফেলে দেয় জলে। স্থির জলটাই হঠাৎ একটা ছোট্ট আন্দোলন হয়। ধীরে ধীরে সেই তরঙ্গ জলেই মিলিয়ে যায়। পকেটে ফোনটা বেজে ওঠে। দীপালি চেঁচাতে থাকে ও প্রান্তে, কী হলো? কোথায় তুমি? লুচি ভেজেছি, দাদা তোমার জন্য ওয়েট করছে। পরিমল বলে, লুচি? এই এক্ষুনি আসছি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।